রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট করানো ছাড়া আর কি পশ্চিমবঙ্গের জন্য সেকেন্ড কোনো অপশন পড়ে রইল না? এই প্রসঙ্গটা উঠে যাচ্ছে কেননা বিগত বেশ কয়েকদিনে পশ্চিমবঙ্গে যে ঘটনা ঘটছে, যে মহা জঙ্গলরাজের চিত্র উঠে আসছে এবং সেখানে এই রাজ্যের পুলিশ থেকে শুরু করে ইন্টেলিজেন্সের যে দুর্বিষহ ছবিটা উঠে আসছে, সেই জায়গা থেকে এবার এই কথাটা একদম জোরদারভাবে আলোচনায় চলে এলো। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, এতদিন রাষ্ট্রপতি শাসন জারি করার কথা সাধারণ মানুষের মুখে শোনা যাচ্ছিল, কিন্তু এবার পরিস্থিতি যেদিকে যাচ্ছে, একটা সাংবিধানিক বডি অর্থাৎ ইলেকশন কমিশনের রেকমেন্ডেশনে এবং মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে এবার কি সেই ঘটনা ঘটতে চলেছে। কেন উঠছে এই প্রসঙ্গটা? দেখুন, বিজেপি বারবারই এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে এই জায়গা নিয়ে কথা বলছিল। বিশেষ করে এসআইআর নিয়ে এই রাজ্যের শাসক দলের যে ভূমিকা, এবং তাতে সময়ে যদি এসআইআর শেষ না হয় তাহলে সেক্ষেত্রে অটোমেটিক্যালি 7 মের পর এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে। এই নিয়ে কোনো রকম কোনো প্রশ্নের জায়গা নেই, কাউকে হস্তক্ষেপের দরকার নেই। কিন্তু আজকে কেন্দ্রীয় মন্ত্রিসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য, এই রাজ্যের প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তিনি যে কথাটা বলেছেন সেটা অত্যন্ত সিগনিফিকেন্ট। পরিষ্কারভাবে সুকান্তবাবু জানাচ্ছেন যে কাগজে কলমে কঠোর হলেও বাস্তবে আইন মানার কোনো ইচ্ছাই এই রাজ্য সরকারের নেই। ফলে সেই জায়গা থেকে রাষ্ট্রপতি শাসন জারি না করা ছাড়া পশ্চিমবঙ্গে ভোট করা কার্যত প্রহসনের সমান হবে। এবং সুকান্তবাবুর এই কথা যে বলছেন তার পিছনে একাধিক কারণ রয়েছে। আজকে নিয়ে টানা তৃতীয় দিন বোমাতঙ্ক, রাজ্য জুড়ে বোমাতঙ্ক চলছে, এবং শুধুমাত্র বোমাতঙ্ক নয়, আজকে দেখতেই পাচ্ছেন আরডিএক্সের সঙ্গে সায়ানাইড, কলকাতা সহ রাজ্য জুড়ে বোমাতঙ্ক, হুমকি ইমেলে খালি একাধিক অফিস। আপনারা জানেন গত পরশু থেকে শুরু হয়েছে, যে মুহূর্তে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ হয়ে গেল যে এসআইআর এর বাকি যে ভ্যালিডেশন রয়েছে, যেটা এই রাজ্যের এইআরওরা একটা ব্যাপক অংশে কারচুপি করার চেষ্টা করছিল, সেই জায়গাটায় মাননীয় বিচারপতিরা এবার ময়দানে নামবেন, তারা ভেরিফিকেশনটা করবেন। এবং এখানে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, প্রয়োজনে ওড়িশা, ঝাড়খণ্ডের মতো বাইরের রাজ্য থেকেও বিচারপতিদের আনতে পারবে নির্বাচন কমিশন। এবং সেই জায়গাটা যখন নিশ্চিত হয়ে গেল, তারপরেই আমরা হঠাৎ করে দেখলাম রাজ্যের আদালতগুলিকে বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে, এরকম ইমেলে বারবার রাজ্যের বিভিন্ন প্রান্তে আতঙ্ক তৈরি হলো। প্রথম দিনের ঘটনা, দ্বিতীয় দিন অর্থাৎ গতকাল সেই একই ঘটনার রিপিটেশন দেখা গেল। আর আজকে রাজ্যের বিভিন্ন পোস্ট অফিস এবং পাসপোর্ট অফিস, সেখানে আরডিএক্স এবং সায়ানাইড রাখা আছে, ছত্তিচ্ছন্ন করে দেওয়া হবে গোটা রাজ্যটা। শুধুমাত্র কলকাতা নয়, কলকাতা থেকে কাটোয়া, রায়গঞ্জ, বালুরঘাট থেকে কাঁথি, হাওড়া, আসানসোল থেকে কুচবিহার, সমস্ত জায়গায় একই ছবি। এবং পুলিশ আলটিমেটলি কিচ্ছু করতে পারছে না। পুলিশের শুধু বাগাড়ম্বর আমরা শুনতে পাচ্ছি যে যারা এটা করেছে তাদেরকে আমরা ছাড়বো না। অথচ 3 দিন চলে গেল, এখনো অবধি কোনো রকম ট্রেস করা যাচ্ছে না কারা এই ধরনের বোমাতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে। আপনাদের আগেই বলেছিলাম যে ব্যাঙ্গালোর হাইকোর্টে বছর 4 আগে এই ধরনের একটা বোমাতঙ্কের ইমেল এসেছিল। কর্ণাটক পুলিশ মাত্র 4 ঘন্টার মধ্যে মূল অপরাধীকে গ্রেপ্তার করে ফেলে। এবং এখনও অবধি কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ কার্যত ক্লুলেস, এই রাজ্যের ইন্টেলিজেন্স পুরোপুরি ক্লুলেস, নাকি তারা সবটাই জানে। এই আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে 14 তলার নির্দেশে, সেই জন্য কোনো রকম কোনো গ্রেপ্তারি বা কে করছে সেটা সামনে নিয়ে আসতে পারছে না। কি অদ্ভুত কাণ্ড! আমরা মাঝখানে শুনছিলাম তোলামূলের ছাগল ছানাগুলো যখন লাফাচ্ছিল যে এটা নাকি বিজেপি পরিকল্পনা করে এই রাজ্যে আতঙ্কের পরিবেশ তৈরি করছে। কেউ তো এক ধাপ এগিয়ে শুভেন্দু অধিকারীর নাম জুড়ে দিয়েছিলেন। বেশ, যদি সেটাই সত্যি হয় তাহলে সেটাও তথ্য প্রমাণ দিয়ে মানুষের সামনে নিয়ে আসুক। মানুষের সামনে আনতে হবে না, মহামান্য হাইকোর্টের সামনে নিয়ে আসুন। কিন্তু না, এই রাজ্যের পুলিশ বলে কিছু নেই, এই রাজ্যের ইন্টেলিজেন্স বলে কিছু নেই। সেটাই পরপর 3 দিন এই ধরনের উগ্রপন্থী যারা বোমা আতঙ্ক তৈরি করে তারা কার্যত প্রমাণ করে দিচ্ছে। এবং তার থেকেও ভয়ঙ্কর কাণ্ড শুনবেন, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে কলকাতার কাছাকাছি বোমাতঙ্ক হচ্ছে, রাজ্যের বিভিন্ন প্রান্তে বোমাতঙ্ক হচ্ছে, আর মানুষ প্রাণ বাঁচাতে যেখানে যায় সেই গ্রামীণ হাসপাতাল, সেখানে সরাসরি বোমা পড়ে যাচ্ছে। নওদার আমতলা গ্রামীণ হাসপাতাল, সেখানে ভয়ঙ্কর বিস্ফোরণ, রোগীরা যারা আছে তাদের পরিবার পরিজন আতঙ্কে কাঁপছে।
পুলিশ এসে তদন্ত করে বলছে সেখানে বোমার সুতলি পাওয়া যায়নি, বোমা মনে হয় ফাটেনি। আর সেখানে তৃণমূলের এমএলএ পৌঁছে গিয়ে বলছে যে হ্যাঁ, এখানে বোমা বিস্ফোরণ ঘটেছে, এবং শুধু বোমা বিস্ফোরণ নয়, মজুদ রাখা বোমার বিস্ফোরণ ঘটেছে। এবং তার সঙ্গে অত্যন্ত সিগনিফিক্যান্টলি তিনি বলছেন তৃণমূলের কেউ জড়িত থাকলে রেয়াত নয়। যেখানে পুলিশ বলছে যে বোমা ফাটেইনি, সেখানে তৃণমূলের এমএলএ বলছে তৃণমূলের কেউ জড়িয়ে থাকতে পারে। কেন এই কথা বলছেন? অর্থাৎ এই যে বোমা বারুদ গুলি এই সমস্ত কিছু তৃণমূলের সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছে, সেই জন্যই পুলিশ এগুলোকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে। সেই প্রশ্ন তো তৃণমূলের এমএলএ নিজেই তুলে দিচ্ছেন। এবং শুধুমাত্র আমতলা নয়, আপনারা দেখুন যে এখানে কি মহা জঙ্গলরাজ ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, যে কোনো মুহূর্তে ঠাই করে একটা গুলি আসবে, মাথার খুলিটা উড়ে যাবে। সেই জায়গা তৈরি হয়ে গেছে গত 15 বছরে একদম সুনির্দিষ্টভাবে। হাওড়ায় প্রমোটারকে খুনের পর কিভাবে পালিয়েছিল দুই আততায়ী হারুন ও রোহিত। রোহিত নাম শুনে ঘাবড়ে যাবেন না, রোহিত শর্মা নয়, কোনো হিন্দু নাম নয়, নামগুলো হচ্ছে পুরোপুরিভাবে জানুন, হারুন খান ও রোহিত হোসেন। এদের নাকি পবিত্র একটা মাস চলছে, সেখানে এরা কোনো রকম অশান্তির পরিবেশ তৈরি করে না। অথচ দেখা যাচ্ছে যেখানে যেখানে গুলি চলছে, যেখানে যেখানে বোমা চলছে, প্রত্যেক জায়গায় এই হারুন খান, রোহিত হোসেনদের মতো নাম উঠে আসছে। এবং মারছেও এরা, মরছেও এরা। কোন পরিমাণ জঙ্গলরাজে আছে বুঝতে পারছেন? এটা যদি পবিত্র মাস, যেখানে এরা নাকি কোনো অশান্তির বাতাবরণ তৈরি করে না, সেখানে যদি মানুষের প্রাণ নিয়ে এরকম চিনিমিনি খেলা হয়, তাহলে এদের এই পবিত্র মাসটাও যখন উদযাপন হয়ে যাবে, তারপর কি অবস্থা হবে? তখন কিন্তু ভোটের মরশুম শুরু হচ্ছে। এবার মজাদার কাহিনী শুনুন। এই যে হাওড়ার গুলিকাণ্ড হয়েছে, এটা তো আপনারা মোটামুটি সকলেই জানেন। প্রথমে একদম ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মাথার পিছন থেকে গুলিটা করা হয়েছে, তারপর সেটাকে নিশ্চিত করার জন্য সামনে থেকে 6খানা গুলি সেখানে পুড়ে দেওয়া হয়েছে। এরপর এই দুই মক্কেল হারুন খান ও রোহিত হোসেন এরা গলি গলি দিয়ে পালিয়ে গেছে, গিয়ে একটা বাইক থামানোর চেষ্টা করেছে, সেকেন্ড বাইক ধরেছে, মেন রাস্তায় গেছে, সেখান থেকে ট্যাক্সি ধরেছে, এবং ট্যাক্সি ধরে তারা জোড়াসাঁকোতে পৌঁছে গেছে। তারপর গায়েব হয়ে গেছে, আর তাদেরকে পুলিশ কোনো ট্রেস করতে পারছে না। আচ্ছা বলুন তো, জোড়াসাঁকোতে কি কোনো বাস টার্মিনাল আছে যেখান থেকে বাইরের রাজ্যে বা অন্য দেশে যাওয়ার বাস ছাড়ে? জোড়াসাঁকোতে কি কোনো এরকম প্ল্যাটফর্ম আছে হাওড়া শিয়ালদার মতো, যেখান থেকে অন্য জায়গায় চলে যাওয়া ট্রেন ছাড়ে? জোড়াসাঁকোতে কি কোনো বিমানবন্দর আছে যেখানে ফ্লাইট ধরে একদম আমেরিকা অবধি চলে যেতে পারে? না, কিচ্ছু নেই। তাহলে জোড়াসাঁকোয় পৌঁছানোর পর এই হারুন খান আর রোহিত হোসেনকে পুলিশ খুঁজে পারছে না কেন? শুধুমাত্র অপদার্থ, ব্যর্থ বলে পুলিশ? নাকি আড়াল করার চেষ্টা চলছে? কেননা এই হারুন খান, এই রোহিত হোসেন, এরা সেখানকার তৃণমূল বিধায়কের অত্যন্ত ঘনিষ্ঠ। তার নির্বাচনী র্যালি থেকে আরম্ভ করে সব জায়গায় এদেরকে মাতব্বরি করতে দেখা যায়। তার থেকেও গুরুত্বপূর্ণ তথ্য শুনবেন, শিউরে উঠবেন, কেঁপে উঠবেন। এই রাজ্যে প্রাণ হাতে কিভাবে বেঁচে আছেন দেখুন। হাওড়ার প্রমোটার খুনে মূল অভিযুক্ত হারুন এখনও অধরা। আগে থাকতেন আফগানিস্তানে, দাবি করল নিহতের পরিবার। বুঝতে পারছেন, আফগানিস্তানে 7-8 বছর থেকে এসছে হারুন খান, এবং ডেফিনেটলি হয় তালিবান নয় আইসিসের সঙ্গে যোগ আছে। কেননা এই হারুন খান একজন মার্কা মারা ক্রিমিনাল, স্থানীয় অধিবাসীরাই বলছে। অথচ তাকে স্থানীয় তৃণমূল বিধায়কের সঙ্গে একদম রমরমাভাবে ঘুরে বেড়াতে দেখা যায়। তাহলে এই ঘনিষ্ঠতা আছে, এই তৃণমূল যোগ রয়েছে, সেই জন্যই কি জোড়াসাঁকোর পর আর পুলিশ কিছু খুঁজে পাচ্ছে না? ওই মুখ বন্ধ করতে কিছু চুনোপুটিকে গ্রেপ্তার করা হচ্ছে মানুষের চোখে ধুলো দিতে, যাতে একটু থিতিয়ে যাওয়ার সময় দেওয়া হয়। এবার হাওড়ার এই যে কাণ্ড হলো, 25 তারিখ ঘটেছে, ঠিক তার আগের দিন 24 তারিখ সেখানে কি কাণ্ড ঘটল? তিলজলায় গভীর রাতে চলল গুলি, বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এলো ফাতারি গুলির অভিযোগ, গুরুতর জখম যুবক। দুজনের মধ্যে বচসা হয়েছে, এবং তারপর বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এইরকম গুলি চলছে। গতকাল আপনারা জানেন ওই হাওড়া কাণ্ড কভার করতে গিয়ে একজন টিভি সাংবাদিক, তিনি মারাত্মক রকমের জখম হয়, তাকে দুষ্কৃতীরা পেটে। এটাই এখন এই রাজ্যের ট্রেন্ড হয়ে গেছে, মানুষের নিরাপত্তা এই জায়গায় পৌঁছে গেছে। যাই হোক, সেই চ্যানেলেরই একজন অত্যন্ত সিনিয়র সাংবাদিকের সঙ্গে রাত্রেবেলায় কথা হচ্ছিল আমার। তিনি বলছেন, যেহেতু তিনি স্পটে ঘোরেন, যে ভাই বললে বিশ্বাস করবেন না, এখন আগে যেরকম মানুষের পকেটে পেন গোঁজা থাকতো না, এখন এদের পকেটে শুধু পিস্তল গোঁজা থাকে। যে যাকে যেখানে পাচ্ছে টেঙিয়ে দিচ্ছে, যে যাকে যেখানে পাচ্ছে চালিয়ে দিচ্ছে। মানুষের প্রাণ কতখানি ঝুঁকিতে চলে গেছে বুঝতে পারছেন?
বগটুই কাণ্ডটা মাথায় রাখুন। সেই সময় ঘটনা ঘটার বেশ কয়েকদিন বাদে মুখ্যমন্ত্রী স্বয়ং সেখানে গেলেন এবং বেশ তরপানি দিয়ে পুলিশকে বললেন সমস্ত ছুটি ক্যান্সেল, আগামী 10 দিনের মধ্যে পশ্চিমবঙ্গে যত অবৈধ গুলি বারুদ রয়েছে সমস্ত কিছু উদ্ধার করতে হবে। তারপর কতগুলো বছর কেটে গেছে, এখনও কেন এরকম রমরমিয়ে অস্ত্র চলছে? কোনো নজরদারি নেই পুলিশের কাছে, ইন্টেলিজেন্সের কাছে কোনো রকম কোনো খবর নেই। আসলে সকলের কাছেই সব খবরটা আছে, শুধুমাত্র শাসক ঘনিষ্ঠতার জন্য এগুলো না দেখতে পাওয়ার একটা যেন কোথাও নির্দেশ আছে। কেন বলছে এই কথাটা? আপনাদের এই ফেব্রুয়ারি মাসের গোড়াতেই গোলপার্ক কাণ্ড নিশ্চয়ই মনে আছে। সোনা পাপ্পু অবাধে বোমাবাজি গুলিবাজি করে চলে গেল, তারপর মানুষের চোখে ধুলো দিতে বেশ কিছু চুনোপুটিকে গ্রেপ্তার করা হলো, কিন্তু সেই সোনা পাপ্পুকে আজ অবধি পুলিশ খুঁজে পেল না। কোথায় আছে সেই সোনা পাপ্পু? অথচ এই সোনা পাপ্পু বুক বাজিয়ে দাপটের সঙ্গে ফেসবুক লাইভ করে যাচ্ছে। পুলিশ প্রশাসন তারপরও তার আইপি ট্র্যাক করতে পারছে না, তাকে কোনো রকম ট্রেস করতে পারছে না। পারছে না নাকি চাইছে না? কেননা এই সোনা পাপ্পুর সঙ্গে তৃণমূলের স্থানীয় কাউন্সিলর বিধায়ক তার সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক, একদম গলা জড়াজড়ি করে ছবি আপনারা সকলেই দেখে ফেলেছেন। তাহলে এই যে দুষ্কৃতিরাজ চলছে, এদেরকে ভোটের কাজে ব্যবহার করা হবে। ভোটের দিন এরাই উন্নয়ন বাহিনী হয়ে যাবে, সাধারণ মানুষকে তাদের ভোটাধিকারটা প্রয়োগ করতে দেবে না এবং মানুষের ভোটটা লুঠে নিয়ে আবারও এদের ক্ষমতায় নিয়ে আসবে। সেই জন্য কি পুলিশ প্রশাসনের হাত পাটা বেঁধে রেখে দেওয়া হয়েছে? এই প্রশ্নটা বিরোধীরা কিন্তু তুলতে শুরু করে দিয়েছে। শুধু তাই নয়, আরও কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে বাংলা আছে আপনারা নিশ্চয়ই উমর ফারুককে ভুলে যাননি। উমর ফারুক সেই জঙ্গি যে পরিযায়ী শ্রমিক সেজে বাইরের রাজ্যে ছিল, 8খানা মডিউলের মাথা এই উমর ফারুক, এবং সেই উমর ফারুক এবং তার পরিবার পুরোটাই তৃণমূল কংগ্রেস, তার নিজের মা স্বীকার করে নিচ্ছে। এবং এই উমর ফারুকের কোনো রকম কোনো ট্রেস এই রাজ্যের ইন্টেলিজেন্স এই রাজ্যের পুলিশের কাছে নেই, তাকে গ্রেপ্তার করছে দিল্লি পুলিশ। অথচ এই উমর ফারুক বাংলাদেশের লস্করের সঙ্গে যোগ রয়েছে, বর্ডার পেরিয়ে বারবার সেখানে যাচ্ছে, সেখান থেকে ইন্টেল নিয়ে আসছে, সেখান থেকে যারা আসছে এই দেশে তাদেরকে অবৈধ পরিচয়পত্র তৈরি করে দিচ্ছে, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড সমস্ত কিছু রেডি করে দিচ্ছে। এগুলো কে খুঁজে বার করছে? দিল্লি পুলিশের এসটিএফ। এই রাজ্যের পুলিশ ঘুমোচ্ছে নাকি তাদেরকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে? অর্থাৎ এই রাজ্যটা যে ধীরে ধীরে পুরোটাই এই দুষ্কৃতীদের হাতে চলে গেছে এবং পুলিশ প্রশাসন ইন্টেলিজেন্স সকলে হয় অপদার্থ, নহলে তাদেরকে এইভাবে অপদার্থ করে রেখে দেওয়া হয়েছে। এদেরকে কোনো রকম ট্রেস করতে দিতে দেওয়া হচ্ছে না। তাহলে এখনই যদি এই অবস্থা হয়, 2026-এর পর সাধারণ মানুষের সিকিউরিটি কোন জায়গায় যাবে? সেই ভোটের সময় সাধারণ মানুষের সিকিউরিটি কোন জায়গায় যাবে? সেই প্রশ্নটা কি বড় করে উঠে যাচ্ছে না? এবার আরেকটা প্রশ্ন উঠছে যে পুলিশের এতখানি ব্যর্থতা, তার দায় কি খোদ মুখ্যমন্ত্রীরও নয়, খোদ পুলিশ মন্ত্রীরও নয়? কেননা নিজের পেয়ারের লোককে পদে বসাতে হবে বলে রাজ্য পুলিশের ডিজির মতো গুরুত্বপূর্ণ পদ সেখানে বারবার অস্থায়ী ডিজিকে রেখে দেওয়া হয়েছে। যাদের পাওয়ার কথা তাদের টপকে অনেক লোয়ার এক্সপিরিয়েন্সের লোয়ার র্যাঙ্কের অফিসারকে সেখানে বসিয়ে দেওয়া হয়েছে। সেই নিয়ে মহামান্য সুপ্রিম কোর্টে অবধি ধাঁতানি খেতে হয়েছে, সেইটা নিয়ে কেন্দ্রের সঙ্গে অবধি ভাবার লেগেছে, কিন্তু এখনো সেই জায়গায় স্থায়ী ডিজি রাখতে পারেনি, বারবার নিয়ম ভেঙেছে। তাহলে রাজ্য পুলিশের ডিজি, রাজ্য পুলিশের সর্বোচ্চ পদ, সেখানেই যদি এরকম অস্থায়ী লোক রাখা হয়, পেয়ারের লোক রাখা হয়, যাদের এই পাওয়ার যোগ্যতা রয়েছে তাদেরকে টপকে অন্য লোককে বসানো হয়, সেটাও কি এই রাজ্যের এই দুষ্কৃতিরাজ এই রকমের জঙ্গিপনার একটা বড় কারণ নয়? এই প্রশ্নটাও কিন্তু আজকে উঠতে শুরু করে দিয়েছে। ফলে সব মিলিয়ে আগামী 7 দিন কার্যত অ্যাসিড টেস্ট হতে চলেছে। কেননা রাত পোহালি রাজ্যে কেন্দ্রীয় বাহিনী, আপনারা জানেন কেন্দ্র সরকার সিদ্ধান্ত নিয়েছে, যেহেতু নির্বাচন কমিশন রিকোয়েস্ট করেছিল, বাংলায় 480 কোম্পানি অর্থাৎ প্রায় 50,000 সেনা নামতে চলেছে আগামী 10 দিনে। তার মধ্যে অর্ধেক অর্থাৎ প্রায় 25,000 মতো সেনা, 240 কোম্পানি সেনা, তারা কিন্তু 1 তারিখ থেকেই পশ্চিমবঙ্গে ঢুকে যাচ্ছে এবং বিভিন্ন জেলায় কোন জেলায় কিভাবে তারা থাকছে সেই জায়গাটা দেখা যাবে। এবার কেন এখনই পাঠানো হলো, কেন নির্বাচন কমিশন এখনই চেয়ে নিল? কেননা পশ্চিমবঙ্গে তো এখনও ভোট ঘোষণা হয়নি। তার কারণ হচ্ছে 28 তারিখে অত্যন্ত ক্রুশিয়াল।
মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে সেদিনই ফাইনাল লিস্ট বেরোবে, ভোটার তালিকা বেরোবে। এই এসআইআরের মাধ্যমে যে বিপুল সংখ্যক নাম যেখানে প্রচুর কারচুপি করে রাখা হয়েছিল সেগুলোকে বাদ দিয়ে আসল তালিকা বেরোবে, এবং তারপরও প্রায় 60 থেকে 80 লক্ষ নাম থাকছে যেগুলো ওই মাননীয় বিচারপতিরা যেগুলোর পর্যবেক্ষণ করছেন, যেগুলো খানা তল্লাশি করছেন, সেইগুলো পরবর্তীকালে অ্যাড হতে পারে। কিন্তু এই বিপুল সংখ্যক নাম বাদ যাওয়ার পর যে অভিযোগটা করা হচ্ছে বিজেপির তরফ থেকে, যে প্রচুর পরিমাণে অবৈধ বাংলাদেশি, প্রচুর পরিমাণে অবৈধ রোহিঙ্গা এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে, তাদের নাম যখন তালিকা থেকে বাদ যাবে তখন কি তারা যে রূপটা আমরা এসআইআর পর্বে, হিয়ারিং পর্বে দেখেছি সেই তাণ্ডব নাচন করবে? সেইটার জন্যই কি এখন থেকে এই বাহিনীকে রেখে দেওয়া হলো? এবার একটা জিনিস হচ্ছে, অতীতেও কিন্তু বাহিনী এসছে পশ্চিমবঙ্গে, কিন্তু দেখা গেছে পুলিশ তাদেরকে ঘুরিয়েছে, তাদেরকে সঠিক জায়গায় ইমপ্লিমেন্ট করেনি এবং বাহিনীকে কার্যত দর্শক করিয়ে রেখে ভোট লুট করতে সাহায্য করা হয়েছে, এরকম মারাত্মক অভিযোগ উঠেছে। এবারেও কি সেই একই ঘটনা ঘটতে চলেছে, যে যেখানে যেখানে তাণ্ডব হওয়ার সেখানে হবে, ঘটনা ঘটে যাওয়ার অনেকক্ষণ পরে বাহিনী সেখানে পৌঁছবে, এবং যেখানে ঘটনা ঘটবে সেখানে না পৌঁছে যেখানে কিছু হয়নি সেই শান্তিপূর্ণ জায়গায় পৌঁছে দিয়ে এই তাণ্ডবটা করতে দেওয়া হবে, যাতে একটা ভয়ঙ্কর আতঙ্কের পরিবেশ সাধারণ মানুষের মধ্যে তৈরি হয় ভোটের আগে? সেইটা কি করবে? যদি সেই জিনিস করে তাহলে কিন্তু নির্বাচন কমিশন সরাসরি সুপ্রিম কোর্টের কাছে চলে যাবে যে এই বাহিনী দেওয়ার পরও এই অশান্তি রোখা যায়নি, সুতরাং সরাসরি কেন্দ্রীয় হস্তক্ষেপ দরকার আছে। আর যদি সেটা না করে সত্যি সত্যিই বাহিনীকে ইউটিলাইজ করে, তাহলে কিন্তু এই দুধেল গায়ে যারা তাণ্ডব নৃত্য করবে বা যাদেরকে দিয়ে করানো হবে বলে প্ল্যান করা হচ্ছে, সেটা কিন্তু পুরোপুরি এখন ঠান্ডা করে চলে যাবে। এবং ওই বাহিনীর ডান্ডা পড়লে যেসব মাতব্বররা মাতব্বরি করে তাদের অনেকেই কিন্তু ঘরে ঢুকে যাবে, ফলে যেদিকেই যা কার্যত শাঁখের করাত হতে চলেছে। এই 7-10 দিন পশ্চিমবঙ্গের অবস্থা কি রয়েছে সেই নিয়ে ডিটেলস রিপোর্ট কিন্তু যাবে মহামান্য সুপ্রিম কোর্টের কাছে, এবং ইতিমধ্যেই এই বোমাতঙ্ক থেকে শুরু করে যেভাবে এই রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে, তাতে নির্বাচন কমিশনকে যদি সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে ভোট করাতে হয়, কেন্দ্রীয় হস্তক্ষেপ বা রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট করানো ছাড়া আর কোনো উপায় থাকবে না। আর সেই রেকমেন্ডেশনে কি মহামান্য সুপ্রিম কোর্টের কাছে যাবে, এবং মহামান্য সুপ্রিম কোর্টও যেভাবে এই রাজ্যের ঘটনা ঘটছে সেই দিকে খেয়াল রেখে সাধারণ মানুষের প্রাণের কথা ভেবে শেষ পর্যন্ত সেই পারমিশন দেবে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে উঠছে। এবং এই ফয়সালা বোধহয় আগামী 7-10 দিনের মধ্যেই হয়ে যাবে। কি বলবেন পশ্চিমবঙ্গের এই মহাজঙ্গলরাজ নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।